হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে লাইভে আসলাম। আসলে লাইভে আসার কথা ছিল অনেক আগেই। ভাই একটু একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আমি লাইভে আছি তো। ওকে ভাই। যাক, অনেক আগেই লাইভে আসার কথা ছিল, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আসা হয়নি। তো আসলে আমারও খুব ইচ্ছা হয় যে লাইভে আসবো, সবার সঙ্গে কথা বলবো, আড্ডা দিব, মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কথা শুনবো। আসলে কর্মব্যস্ততার কারণে অনেক সময় এটা হয়ে ওঠে না, সবাই সেটা আমরা জানি। তো অনেকদিন পরে চলে আসলাম শুধু আপনাদের ভালোবাসার টানে। বলুন সবাই কেমন আছি আমরা? সবাই মাত্রই ঈদ চলে গেল, তো সবাইকে ঈদ মোবারক আবারও। আমি ভালো আছি, আশা রাখি আপনারাও ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন, চলে এসেছেন আমার ভালোবাসার মানুষগুলো। তো আজকে লাইভে আসার পেছনে কিছু কারণ আছে। আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে কথাগুলো আপনাদেরকে জানানো উচিত বলে আমি মনে করি। তো অনেকেই এই মুহূর্তে চলে আসছেন। দিলওয়ার বাঙালি ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ভাই রেডি হয়ে আছে, মানে আমি দেখতে পাচ্ছিলাম যে লাইভে আসার সাথে সাথে মানে তার অনেকগুলো ভালোবাসা চলে আসছে। তো দিলওয়ার ভাই, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, আবার ঈদ মোবারক সবাইকে। আসলে অনেক কমেন্টস আসছে এই মুহূর্তে। আসলে আমি আজকে কমেন্টসের রিপ্লাই হয়তো দিতে পারবো না। আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, আমি আমার ব্যক্তিগত আমার লাইফ নিয়ে কথা বলবো, আমার অডিও ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, নিজের গান নিয়ে কথা বলবো এবং ইমন খানকে নিয়ে কথা বলবো। ইতিমধ্যে অনেকেই সিঙ্গার তহিদ বাবু, খুব ভালো, থ্যাংক ইউ তহিদ বাবু। কেমন আছো তুমি? ভালো আছো নিশ্চয়ই। রিজভি রইজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালোবাসার প্রহর রাব্বি, হ্যালো ভাইয়া, হাই। এটি আলামিন, ইমন ভাই কেমন আছেন? এখন কোথায় থেকে লাইভে আসলেন? ভাইয়া ভালো আছি, এবং আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে পাবনাতে। আমি পাবনা থেকে লাইভে আসছি। আসলে শারীরিক অসুস্থ, যার কারণে এখনো ঢাকাতে যাওয়া হয়নি। তো যা হোক, অনেকেই টেক্সট পাঠাচ্ছেন। আমি প্রথমেই বলবো গান নিয়ে। আসলে আপনারা জানেন যে আমি ইতিমধ্যেই হচ্ছে 3টি গানের কাজ অলরেডি মানে সম্পূর্ণই হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মোহাম্মদ মিলনের সুরে, রবিউল ইসলাম জীবনের কথায়, সারা জীবন করলির এমন ভুল মানুষের ঘর, MMP রনির কম্পোজিশনে। গানটির অলরেডি
মিউজিক ভিডিও হয়ে গেছে ইনশাল্লাহ। আর এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা ভাই, আমাদের খুব পছন্দের ভাই, এবং নিঃসন্দেহে উনি অনেক ভালো কাজ করেন। তো আশা করছি এই গানটিও আপনাদের নতুন কিছু দেবে। একটি গানের কথা বললাম, এরপরে এর মাঝে করলাম দেলোয়ার শরফের কথায় অভি আকাশের সুরে আমি একটা দুঃখের আয়না শিরোনামের একটি গান করেছি, অনেক সুন্দর একটি গান, মেলোডিয়াস গান, এবং এটা সিনেমার একটি গান, সিনেমাতে আসবে। তো আমরা সিনেমার নামটা অবশ্যই আমরা জানাবো, কিন্তু পরে। যাই হোক, এর মাঝে রিলিজ হয়েছে সাদিয়া ভিসিডি থেকে মিল্টন খন্দকারের কথা সুরে মনের বাড়ি নামে একটি অ্যালবাম, যে অ্যালবামটি হচ্ছে অডিও রিলিজ হয়েছে। তো আজকে আরেকটা বিষয়ে জেনে নিই যে এই মনের বাড়ি অ্যালবামটার গানগুলো লিখেছেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। মিল্টন খন্দকার স্যারের আজ জন্মদিন। স্যারকে আমি আমার লাইভের মাধ্যম দিয়ে তাকে উইশ করছি, শুভ জন্মদিন স্যার। আপনি অনেক দিন বেঁচে থাকুন, 1000 বছর বেঁচে থাকুন। আপনার গান দিয়ে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জয় করেছেন, এভাবেই জয় করবেন মৃত্যুর আগ পর্যন্ত। তো স্যারের জন্য সবাই দোয়া করবেন। এ হচ্ছে কাজের কথা, এবং ঈদের পরে আরো বেশ কিছু কাজ আছে বিভিন্ন কোম্পানির সাথে, অডিও কোম্পানির সাথে। তো মোটামুটি ইনশাল্লাহ গান নিয়ে ভালো আছি, অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। কাজ করতে হবে, কাজ করব। তো যা হোক, মূল বিষয়ে আসি। এখানে সবাই অনেকেই কমেন্টস করছেন, আসলে এই মুহূর্তে সবার কমেন্টসের রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিছু কথা বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে, আমি ইমন খান, আমি সঙ্গীত শিল্পী ইমন খান। ইমন খানের শুরুটা কিভাবে হলো, কোথা থেকে ইমন খান আসলো, কিভাবে আজকের ইমন খান, আমি প্রথমেই এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে বুলবুল অডিও নিয়ে কথা বলবো, জাহাঙ্গীর আলমকে নিয়ে কথা বলবো, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, তাকে নিয়ে কথা বলবো, এবং কিছু ইতিহাস, কিছু ঘটনা, অবশ্যই এটা আপনাদের জানা দরকার, যেটা আপনারা জানেন না, সেই কথাগুলো, সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে অনেকেই আমাকে ফোনের মাধ্যমে অনেকেই ফোন করে বলেন, ভাই আপনি একটু আপনার জীবন কাহিনীটা বলেন, আপনি কিভাবে আসলেন, কিভাবে গান করলেন, আজকের ইমন খান কিভাবে হলেন, একটু যদি বলতেন, আমাদের খুব জানার ইচ্ছা, ভালো লাগে। তো যদিও তাদেরকে সেভাবে বলা হয়নি, হয়ে ওঠেনি, তো আজকে বলবো। আজকে আমরা সেই কথা অবশ্যই সবাইকে বলবো, যারা এই মুহূর্তে লাইনে আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। শুরু করছি। আজকের ইমন খান যেভাবে হলাম। আমার প্রথম অ্যালবাম আসে 2006-এ। অ্যালবামটির নাম ছিল আমার ময়নারে। অ্যালবামটির কথা লিখেছিলেন সাগর আহমেদ, সুর করেছিলেন সাগর আহমেদ, মনস নামে একজন গীতিকার, এবং এই অ্যালবামটিতে কম্পোজিশন করেছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, সঙ্গীত পরিচালক রেজা মাহমুদ। এই অ্যালবামটি এসেছিল 2006, আমার প্রথম অ্যালবাম। এই অ্যালবামটি এসেছিল রনি অডিওর ব্যানারে। এটা কোনাবাড়ির, গাজীপুরের কোনাবাড়ির একটি কোম্পানি। তো এই অ্যালবামটি দিয়ে শুরু আমার সঙ্গীত জীবনে, মানে অডিও ইন্ডাস্ট্রিতে পা রাখা। আমার নামটি ইমন খান, যে নামটি দেয়া হয়েছে, যে নামটি রাখা হয়েছে আজকের ইমন খান, সবাই আমাকে ইমন খান হিসেবে জানেন।
এটা রনি অডিওর ব্যানার থেকে এই অ্যালবামটি এসেছিল এবং রনি অডিওর কর্ণধার ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আমি বলবো আমার সঙ্গীতের এই জীবনে আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে বড় করেছেন। কর্মটা হয়তো দিতে পারেননি বা চেষ্টা করেছেন, কিন্তু যে আমাকে আজকের ইমন খান বানিয়েছেন, যিনি অনেক কষ্ট করে আমার পেছনে থেকে আমাকে বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা যেভাবে করে আজকের ইমন খান বানিয়েছেন, আমি বলবো আমার গানের ভুবনে প্রথম জীবনে সে আমার বাবার সমতুল্য শ্রদ্ধেয় আওয়াল মোল্লা। উনি হচ্ছেন রনি অডিওর কর্ণধার। আমি আজকে বলতে চাই যে আপনারা জানেন, যারা আজকে আমরা এই অডিও ইন্ডাস্ট্রিতে আছি বা যারা নতুন শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি, একটি গান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কতটা কষ্ট করছি, যারা নতুনরা তারা ভালো বুঝবেন, এবং যারা অডিও ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছেন তারা খুব ভালো করেই বুঝবেন, জানবেন যে একটি জায়গা তৈরি করতে একজন শিল্পীর কতটা পরিশ্রম করে আজকের এই জায়গাটা করতে হয়, একমাত্র তারাই জানে যারা গানকে ভালোবেসে দিনের পর দিন, রাতের পর রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। এটা অন্য কেউ বুঝবেন না। হ্যাঁ, তারা হয়তো উপলব্ধি করতে পারবেন কিছুটা। তো আমি তার কথা বলছি, শ্রদ্ধেয় আওয়াল মোল্লা, যার কথাটি মানে শুরুতেই, যদি আমি গান নিয়ে কোনো কথা বলি, শুরুতেই আমি তার কথাটা না বললে এটা আমার ভুল হবে, আমি অকৃতজ্ঞ। যার কথাটি না বললেই নয়, আমি আওয়াল মোল্লার কথা বলছি, রনি অডিওর কর্ণধার, যিনি আমাকে এই অ্যালবাম থেকে, যখন আমি আমার এই অ্যালবামের দুটি গানের ট্র্যাক রেডি করে তখন দাঁড়ে দাঁড়ে মানে ঘুরতেছিলাম, সে 2006-এর কথা। আমার সাথে সাগর আহমেদ ছিলেন, আমার অত্যন্ত খুব কাছের ভাই সাগর আহমেদ। আপনারা বলতে পারেন যে আজকের ইমন খান মানে এই স্বপ্নটা শুধু, মানে আমি বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, সাগর আহমেদ দেখিয়েছেন আমাকে। এবং আমি একসময় আশা ছেড়ে দিলেও সাগর আহমেদ কখনো আশা ছাড়েনি। তার একটাই কথা ছিল যে আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও তোমাকে শিল্পী বানাবো এবং তুমি গান করবে। ভাই, স্যালুট, আপনি বেঁচে থাকুন, আপনি ভালো থাকুন। সত্যি আপনার জন্যই আজকে আমি ইমন খান হতে পেরেছি। সাগর ভাই, জানি আপনি এই মুহূর্তে লাইনে নেই, যদি থেকে থাকেন আপনাকে হাজারবার সালাম জানাই। যাক, আমি যখন দুটা গানের ট্র্যাক রেডি করলাম, সেটা অনেক পরের কথা বলতেছি আর কি। সে গান দুটির ট্র্যাক রেডি করেছেন রেজা ভাই। দুটি গানের ট্র্যাক রেডি করে এই গানটি আমরা কোথায় গিয়ে মানে শোনাবো, তখন তো অডিও ক্যাসেটের মানে যুগ ছিল আর কি। টেপ রেকর্ডার, অডিও ক্যাসেটে দুটি গান টেনে নিয়ে আমরা তখন গাজীপুরের কোনাবাড়িতে
রনি অডিওর কোম্পানির কাছে আমরা শরণাপন্ন হই এবং সেখানে আরেকজন মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হাসু, যার গান আপনারা শুনেছেন ফুলে ফুলে সাজিয়ে গাড়ি, যেদিন আসবে বর তোমার বাড়ি। তুমুল জনপ্রিয় এই অ্যালবামটি আমরা যারা শুনেছি তারা জানি। সে সময় এই মানুষটা আমাকে টাকা দিয়ে না হোক কিন্তু তার কথা দিয়ে ভালোবেসে বুকে নিয়ে আমার প্রতি আত্মবিশ্বাস রেখে আওয়াল মোল্লাকে এই দুটি গান, এই ট্র্যাকটা শোনানো হয়। আওয়াল ভাইকে বলা হয়, হাসু ভাই বলছেন যে আওয়াল ভাই, আমি হাসু, আপনার ব্যানারের সিঙ্গার। আজকে অনেক নাম ধাম হয়েছে, তো আমি আরেকজন শিল্পীকে আপনার হাতে তুলে দিলাম। সে হচ্ছে এই ছেলেটা, ইমন খান। ইমন ওর নাম। আপনি ওকে দেখে শুনে রাখবেন এবং ওর কাজটা আপনি করবেন, আশা রাখি বিফলে যাবে না। যা হোক, হাসু ভাইয়ের কথা মতো সেই সময় দুইটা গানের ট্র্যাকটা আমরা নিয়ে গেছি, সেটা বাজানো হচ্ছে, সেখানে প্লে করলো। সেখানে দুটি গান ছিল। একটি গান ছিল রোমানো নয় নীলিমা নয় নয়রে অঞ্জনা, আমার যে দুঃখ দিল অন্য একজনা। আর একটি গান ছিল দুঃখের তরি ভাই আমি দুঃখের তরি ভাই। এই দুটি গান সে প্লে করে, মানে অডিও টেপ রেকর্ডারে প্লে করে শুনছেন। শোনার পরে তার ভালো লেগেছে। ভালো লাগার পরে সে আমাকে তার কাছে বসিয়েছেন। আমার খুব ভালো করে মনে আছে, তার কাছে বসিয়েছেন, আমার সম্পর্কে শুনলেন এবং কোথা থেকে গান করেছি, গানের কথা সুরকার, কম্পোজিশন কে করেছেন। তখন আমি বললাম যে হ্যাঁ, কথা হচ্ছে সাগর আহমেদ, কম্পোজিশন রেজা মাহমুদ। তো রেজা মাহমুদ তো গাজীপুরেরই সন্তান, রেজা ভাইকে তো এক নামে চেনে। ও আচ্ছা, রেজা ভাইয়ের করা, ঠিক আছে, ওকে। আমাকে সে নিজের ভাই, নিজের সন্তানের মতো আমাকে সে ঠাঁই দিয়েছে তার বাসায়। আমি দীর্ঘদিন আমি তার বাসায় থেকেছি, খেয়েছি। এবং আরেকটি কথা বলে যাই, যে অ্যালবামের আমার করতে গিয়ে 1,20,000 টাকার একটা অ্যামাউন্ট কথা ছিল, সেখানে শুধুমাত্র আওয়াল ভাইয়ের কারণে, আওয়াল ভাই আমার গান ভালো লাগার পরে আমাকে তার নিজের বাড়িতে স্থান দিয়েছে, আমাকে রেখেছে, খাইয়েছে, পরিয়েছে। এবং এরপরে যে অ্যালবামের বাকি টাকাগুলো, যে টাকাগুলো খরচ হয়েছে, সম্পূর্ণ টাকা আওয়াল মোল্লা নিজে খরচ করে আমার অ্যালবামটা রেডি করেছে। আমার প্রথম অ্যালবাম আমার ময়নারে রিলিজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো রেসপন্স। তখন কিন্তু অডিও ক্যাসেট ছিল। প্রথমে হচ্ছে অডিও ক্যাসেটটা যদি সবার কাছে মানে জনপ্রিয় হয়, ভালো লাগে, তারপরে হচ্ছে সেটার মিউজিক ভিডিও হতো। এটা আপনাদের সবারই জানা। আমার প্রথম অ্যালবাম রিলিজ করলাম, দ্বিতীয় অ্যালবামের কাজ করলাম আমার নাইরে আপনজন, আমি তৃতীয় অ্যালবামের কাজ করলাম, আমি চতুর্থ অ্যালবামের কাজ করলাম। এবার আমার প্রথম অ্যালবামের পরে আমি রনি অডিওতে আমার অ্যালবাম রয়েছে মোট 4টা অ্যালবাম, 1 থেকে 4 পর্যন্ত অ্যালবাম ছিল হচ্ছে রনিতে ওই সময়টা। এবার আসি 5 নম্বর অ্যালবাম। 5 নম্বর অ্যালবামটি ছিল
আপনাদের সবার জানা, কেউ বোঝে না মনের ব্যথা। যে অ্যালবামটির নামকরণ করা হয়েছিল কেউ বোঝে না মনের ব্যথা, এবং সেই অ্যালবামটি রিলিজের পর সেটা বাকিটুকু আপনারা বলতে পারবেন কতটা জনপ্রিয় ছিল এই অ্যালবামের গান। এবং একটা সময় কেউ বোঝে না মনের ব্যথা অ্যালবামের নামটা না বলে অ্যালবামের নাম হলো আজও প্রতি রাত। আজও প্রতি রাত অ্যালবামটা চাই, আজও প্রতি রাত অ্যালবামটা চাই। এবার আসি 5 নম্বর অ্যালবামটি কিভাবে হলো, কিভাবে আসলো, আপনাদের সবার জানা দরকার। এই মুহূর্তে লাইনে আছেন প্রায় 200 জন, আলহামদুলিল্লাহ। আমার মতো ছেলের লাইভে 200 জন লাইনে থাকা এটা আমার সৌভাগ্য, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যাই হোক, আমি যাবো সে কথায় যে আমার 5 নম্বর অ্যালবামটা কিভাবে আসলো। কোম্পানি ছিল বুলবুল অডিও সেন্টার, কোনাবাড়িতেই। রনি অডিওর পাশে তাদের শোরুম ছিল। একটু পেছনে চলে যাই আমরা। আমার যখন 1, 2, 3, 4 অ্যালবাম বাজারে চলছে, সেটা কয়েকটি জেলা ভিত্তিক। আমার উত্তরবঙ্গ, কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ, এরপরে হচ্ছে আপনার পাবনা। তখন মানে হাতে গোনা 4-5টা ডিস্ট্রিক্টে আমার এই 4টি অ্যালবাম তারা শুনেছে, আমাকে ধন্য করেছে তারা। এবার আসি বুলবুল অডিও সেন্টারের কথায়, জাহাঙ্গীর আলম ভাইয়ের কথায়। কিভাবে কেউ বোঝে না মনের ব্যথা অ্যালবামের শুরু এবং তারপরের ঘটনা আপনাদের সবারই কিছুটা হলেও জানা আছে, তো আমরা চলে যাব সে কথায়। তখন বুলবুল অডিও সেন্টারের শান্ত ভাইয়ের অ্যালবাম হিট। তখন আরমান নামে একজন সিঙ্গার ছিল, তার অ্যালবাম গেট সাজানো তোমার বাড়ি অ্যালবামটির নাম ছিল। তখন ওই সময় আমি শুনেছিলাম রেডিওতে, তার মানে এই অ্যালবামটির অ্যাড যেত, সেটা আমি শুনেছি। সেটাও রেজা মাহমুদের হচ্ছে কম্পোজিশনে অ্যালবামটি ছিল। তখন আলম ভাইয়ের সাথে, জাহাঙ্গীর আলমের সাথে আমার প্রায় কথা হয়। মানে সে একজন অডিও কোম্পানির মালিক হিসেবে তার সঙ্গে কথা বলা এবং তার সাথে সুসম্পর্ক রাখাটা একজন শিল্পীর অবশ্যই সেটা পজিটিভ। তার সাথে কথা হয়, সে আমাকে ডেকে নিয়ে যায়, কথা বলি, আমার গান নিয়ে কথা হচ্ছে, আমার অ্যালবাম করবে, তোমার একটি অ্যালবাম করতে চাই, কিন্তু কিভাবে করবো এমন একটু বলো। ঠিক আছে, তুমি যদি রাজি থাকো তাহলে হচ্ছে আমরা তোমার একটি অ্যালবাম আমরা নিতে চাই। তো তখন আমি কিন্তু সে সময়টা কিন্তু রনি অডিওর সাথে ডিডে আছি আর কি। এক কথা হচ্ছে 5 বছরের জন্য রনি অডিওর সাথে আমার চুক্তিবদ্ধ। তারপরে তখন আমি ছোট মানুষ, আসলে তখন আমি মানে অনেক ছোট, আসলে বোধ শক্তিটা আসলে এইভাবে তখন আমার মনে হয় না যে সেভাবে হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এক সময় আমি বললাম, ভাইয়া অ্যালবাম করবেন? হ্যাঁ, করা যাবে, কিন্তু আমার তো রনি অডিওর সাথে ডিড আছে, এটা ঝামেলা যদি হয় ভাইকে বলে করি। তখন উনি আমাকে পরামর্শ দিলেন যে না, ওনাকে বলা যাবে না, তুমি করে ফেলো, ওইটা পরে গিয়ে দেখা যাবে। যাক, ঠিক আছে। আমি আওয়াল ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে তার সাথে আমার কথা হয়ে গেল, বুলবুল অডিওর সাথে আর কি, জাহাঙ্গীর আলমের সাথে কথা হয়ে গেল। অ্যালবামের কাজ শুরু হলো।
শুরু করে দিলাম, অলরেডি অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে। এর মাঝে দুঃখী লালন গান লিখছে, জাহাঙ্গীর আলম ভাই উনি নিজেও গান লেখেন, সুর করেন, যাই হোক সেও লেখেন, সুর করেন। তো তারা দুজন মিলে গান লিখছেন। কিন্তু মজার ব্যাপারটা হলো যে ওনাদের গান লিখছেন, বাট আমাকে ছাড়া তারা কোনো গান লিখতে পারছেন না, এবং সেটা সুর করতে হলেও সেখানে আমাকে সময় দিতে হচ্ছে। আমাকে ছাড়া কখনো কোনো গানের সুর হচ্ছে না, সুর হবে না। আমি লুকোচুরি করে, আমি তখন তো মানে আওয়াল ভাইয়ের বাসায় থাকি। আমি আওয়াল ভাইকে এ কথা সে কথা বলে তাকে এদিক সেদিক করে আমি মানে সময় চুরি করে আমি তাদেরকে সময় দিয়েছি, গান রেডি করেছি। এবং আরেকটি কথা বলে যাই, রনি অডিওর 5টি অ্যালবামের মধ্যে 5টি অ্যালবাম, ওই সময় 4টি অ্যালবামের মধ্যে 40টা গান, 40টা গানের প্রায় 30টা গানের কথা সুর আমার, 30টা গানের কথা সুর আমার, যেটা রেজা মাহমুদ ভাই খুব ভালো করে জানেন। রনি অডিওর আওয়াল ভাই, এমারত ভাই, রফিক ভাই এবং ম্যানেজার আলম ভাই সহ সবাই জানেন। এবং শুধু এরাই না, যারা কোনাবাড়িতে ওই মার্কেটের মধ্যে যাদের দোকান ছিল, যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, তারাও জানে ব্যাপারটা। 30টা গানের কথা সুর আমার, যে গানগুলোর নাম কথা সুর দিয়েছি রেজা মাহমুদ ভাইয়ের নামে। এটা রেজা ভাই নিজেও জানে, কারণ আমার দরকার নেই। আমি 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 শুধু শিল্পী হতে চাই, আমি সুরকার গীতিকার হতে চাই না, আমি গান গাইতে চাই। যার কারণে আমার সৃষ্টি, আমার কথা সুর, সেটা আমি ভালোবেসে আপোষে রেজা মাহমুদ ভাইয়ের প্রত্যেকটি নাম দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাবেন যদি কখনো ওই অ্যালবামগুলো পান, সেখানে রেজা মাহমুদ ভাইয়ের যে নাম দেখবেন কথা সুর রেজা মাহমুদ, সেটা ইমন খানের, রনি অডিওর অ্যালবাম। রেজা ভাই কখনো চায় নাই, বাট আমি তাকে দিয়ে দিয়েছি, ভাই না এটা আমার মানে দরকার নেই, এটা আপনার নামে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কেউ বোঝে না মনের ব্যথা অ্যালবামের কাজ চলছে। আমি শ্রম দিচ্ছি, আমি শুট করছি, আমি লিখছি, সব কিছু করে অলরেডি গানের মানে রেকর্ডিং। তখন এই গানটিরও রেকর্ড করা হয় সেই সময় কাকরাইল জোনাকি সিনেমা হলের মানে পেছনে একটি স্টুডিও ছিল। স্টুডিওটির নাম ছিল মিউজিক ওয়ার্ল্ড। ববি আপা স্টুডিওটির মালিক ছিলেন, উনি মারা গেছেন। আপা আপনি ভালো থাকবেন, যেখানেই থাকেন, অনেক ভালোবাসতেন। সেখানে আমার এই অ্যালবামের রেকর্ডিং, এবং প্রথম অ্যালবামটার রেকর্ডিংও এই স্টুডিও থেকেই, মিউজিক ওয়ার্ল্ড থেকে। এরপরে ইতিহাস। আমি রেকর্ডিংয়ে যাব কিভাবে যাব? আওয়াল মোল্লাকে তো কিছু একটা বলে যেতে হবে, কারণ তার সাথে তো আমার এগ্রিমেন্ট আছে। আমি কিছুতেই কোনোভাবেই আমি মানে টাইমটা ম্যানেজ করতে পারছি না, যে এই টাইমটা আমি তাকে মানে বুঝায় আমি চলে যাব। আমি তখন কি করলাম, আমি সিরাজগঞ্জ যাবার কথা বলে, মানে আমার গ্রামের বাড়িতে আসার কথা বলে আমি জাহাঙ্গীর আলমকে শিডিউল দিলাম। আওয়াল ভাইকে বললাম, ভাই আমি সিরাজগঞ্জে যাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করো, আমি আসলে অনেক বড় অন্যায় করছি। আমি এটা করে আমি যখন স্টুডিও চলে গেছি, যাবার পরে তার কানে খবর চলে আসছে যে আমি গান করছি। কার গান করছি? বুলবুল অডিও সেন্টারের গান করছি, জাহাঙ্গীর আলমের গান করছি। তখন তো সে মানে
স্বাভাবিক, আমার উপরে একদম ফেড আপ, চরম রাগ। আমাকে ফোন করলেন, আমি তো থরথর করে মানে কাঁপছি, আমি কি বলবো এখন। পরে যাই হোক, মানে সত্য তো কখনো মানে চাপিয়ে রাখা যায় না। তখন আমাকে যখন সে প্রশ্ন করতেছে, তখন আমি সত্য যেটা সেটা আমি বললাম যে ভাই আমি এখানে, ভাই আপনি আমাকে মেরে ফেলেন আর যাই করেন, আমি এই ভুলটা করে ফেলছি, এই অবস্থা। আমি তাকে গান দেওয়ার জন্য তার সাথে মানে একটা এগ্রিমেন্ট পেপারে সাইনও করেছি যে আমার 10টি গান বুলবুল অডিও সেন্টারে যাচ্ছে। এবার হচ্ছে আওয়াল ভাই তো কোনোভাবেই সেটা মানতে পারছেন না, কোনোভাবেই সে মেনে নিতে পারতেছে না। যা হোক, এটাই স্বাভাবিক। যখন সে মানতে পারছে না, আমি তাকে অনেক অনুরোধ করার পরে আমি রিকোয়েস্ট করে ভুল চাই, মাপ চাইলাম, ক্ষমা চাইলাম। কিছুদিন না সেও মানে আবেগ আপ্লুত। তো আমি এটা যে আমার ভুল সেটা আমি স্বীকার করেছি। এরপর কি হইল, আওয়াল ভাই আমার নামে সে মামলা করার একটা প্রক্রিয়া হয়ে গেছে, অলরেডি মামলা হচ্ছে। কেন আমি বুলবুল অডিও সেন্টারে তার অনুমতি ছাড়া আমি আরেকটি অ্যালবামের কাজ করছি, যেখানে রনি অডিও আমাকে পারিশ্রমিক দিয়ে আমার ভয়েস পেমেন্ট দিচ্ছে। আমার প্রথম অ্যালবামের পরেই, আমার ময়নারে অ্যালবামটার পরেই আমার যে 3টা অ্যালবাম আসছে, 3টা অ্যালবাম আমাকে আমার ভয়েস পেমেন্ট দিয়েছে। তাহলে তার কথা হচ্ছে, তাহলে এটা কেন হবে? এটা কেউ মানবে না, এটা সম্ভব না। আমি চলে আসলাম, রেকর্ডিং হলো না, চলে আসছি। এরপরে হচ্ছে আরেকদিন আওয়াল ভাইয়ের সাথে আমার একটা মানে দূরত্ব হয়ে যাচ্ছে। আওয়াল ভাই আমাকে কোনোভাবেই আর মানে অ্যাকসেপ্ট করতে পারছেন না যে আমি যার জন্য এত কিছু করলাম সে কেন এরকম করলো। সে অনেকের কাছে মানে এই বিষয়টি বলেছেন, আক্ষেপ করেছেন, দুঃখ করেছেন যে ইমনের জন্য এত কিছু করলাম। ইমনকে সেই মানে বলতে পারি যে আমি তাকে সিরাজগঞ্জ থেকে নিয়ে এসে ঠাঁই দিয়েছি, তাকে ইমন খান পরিচিত করেছি, এবং সে সিঙ্গার হিসেবে প্রথম অবস্থায় মানে আমি তার গান করলাম, আমি তার অ্যালবাম করলাম, টাকা পয়সা খরচ করলাম, সব কিছু করছি, এখন অবধি করে যাচ্ছি। তারপরেও কেন সে, আমার সাথে এগ্রিমেন্ট আছে, তারপরে সে কেন অন্য কোনো কোম্পানিতে আমার অনুমতি ছাড়া সে গান করতে যাবে? যাক, এটা নিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে একটা তোলপাড় শুরু হয়ে গেছিল সেই সময়টা। শেষমেশ হচ্ছে এটা নিয়ে কেস না হলেও, আমার নামে মামলা না হলেও, সবাই সেই সময় জানতো যে আওয়াল মোল্লার সাথে ইমন খানের একটি বিরোধের সৃষ্টি হয়েছে, যেখানে ইমন খানের নামে আওয়াল মোল্লা মামলা দিয়েছে। কিন্তু আসলে তিনি মামলা দেননি। কিন্তু সবার কাছে মানে এই বিষয়টা মানে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সহ, মানে জাহাঙ্গীর আলম কেন এটা করলো, ইমন খানকে ডেকে প্রবণ দেখিয়ে জাহাঙ্গীর আলম কেন এটা করলো, এই বিচারটা সবার কাছে সে দাবি করছে, এবং সেটার একটা সুষ্ঠু সমাধান, বিচার চায়, যেটা নিয়ে এক সময় সাংবাদিক সম্মেলন হয়েছিল। এটা দেলোয়ার সৌরভ ভাই খুব ভালোভাবে জানে, সঙ্গীতার সেলিম ভাই খুব ভালোভাবে জানে, আরও যারা অডিও ইন্ডাস্ট্রিতে আছি, জ্ঞানীগণী যারা আছি, অনেকেই এই বিষয়টা আমরা জানি। সেখানে আমাকে ডাকা হলো। এর মাঝে হচ্ছে তার গানগুলো আমি গিয়ে দিয়েছি। যখন হচ্ছে আওয়াল ভাই আমাকে মানে আমার সাথে কথাবার্তা বলছে না, তার মন খারাপ, আমি একদিকে, সে মানে একদিকে, আমি গেলে কথা হচ্ছে না, তার মন খারাপ হয়ে আছে। যাই হোক, আমি এদিকে এগ্রিমেন্ট করছি তার গানও করে দিতে হবে। সে আমাকে প্রেশার ক্রিয়েট করছে, তোমাকে গান তো মানে গাইতে হবে। আমাকে সে ভয়েস পেমেন্টও করেছে, জাহাঙ্গীর আলম টাকাও দিয়েছে আমার গানের জন্য, ভয়েস পেমেন্ট। আমি নিরুপায়, আমি তখন নিরুপায়। এটা কোনাবাড়ির এবং গাজীপুরের যারা আছেন তারা সবাই জানেন বিষয়টা।
এই বিষয়টা সবাই জানে। আমি তাদের গান করে দিলাম, তার গান রেকর্ডিং শেষ, যখন রিলিজ করব তখন এই বিষয়টা আউল ভাই, সঙ্গীতা, সেলিম ভাই, তারপরে আরও বাবুল ভাই ছিল, তারপরে হচ্ছে রেহমান আরিফ ভাই ছিল, যারা যারা ছিল তাদের কাছে বিচার দিলেন এই অ্যালবাম রিলিজ হবে না। আর যদি রিলিজ হয় তাহলে ইমন এবং মানে আলম ভাইয়ের নামে এটা মামলা হবে। সেখান থেকে আমি বিরোধ চাইনি, সেখান থেকে আমি আওয়াল ভাইকে পা ধরে কান্নাকাটি করে আমি ক্ষমা চেয়ে আমি সব কিছু করার পর আমি বলেছি, ভাই আমি আপনার ভাই, আমি আপনার ছোট ভাই, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। আর যেটা হয়েছে সেটা হয়ে গেছে, আমাকে শুধু আমার মুখের দিকে তাকেই অ্যালবামটি রিলিজ করতে দেন, এটা আমার অনুরোধ রইল। শেষমেশ হচ্ছে সাংবাদিক সম্মেলনে আমাকে ডাকা হলো, আমি গেলাম, সেখানে আমি বললাম, হ্যাঁ, আমাকে প্রশ্ন করা হলো যে আপনি ইমন খান, আপনার সাথে ডিট থাকার পরেও আপনি যে কাজটা করেছেন এতে আপনি তার অনুমতি নিয়েছেন, রনি ওয়ার্ডের অনুমতি নিয়েছিলেন? তা বললাম, না আসলে এটা আমি অনুমতিটা নেইনি, আমি বোঝার আগে এই ভুলটা আমি করে ফেলেছি। তো এই ভুলটা দ্বিতীয়বার আমি করতে চাই না। আপনাদের কাছে সবার কাছে আমি মানে ক্ষমা চাচ্ছি, আউল ভাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আউল ভাই আমার ভুল হয়ে গেছে, এটা আমি করব না। আর আপনাদের কাছে একটু সবিনয় অনুরোধ, সেটা হচ্ছে আমি ভুল করেছি, এখানে আমি এগ্রিমেন্টও করেছি, তো দয়া করে আপনারা আমার এই ভুলটাকে মানে ছোট মানুষ মনে করে, ছোট ভাই মনে করে ভুলটাকে শুধরে, ভুলটা হয়ে গেছে, আমাকে মাফ করেন। আর এই অ্যালবামটি, জাহাঙ্গীর আলমের এই অ্যালবামটি রিলিজ করার ব্যবস্থা করে দিন। আর আমি আউল ভাইয়ের সাথে থাকবো, যতদিন আমি বেঁচে আছি আমি থাকবো। আউল ভাইয়ের কথার বাইরে অবশ্যই আমি যাব না, এবং যদি যাইতে হয় সেটা আউল ভাইয়ের অনুমতি নিয়েই আমি সবার সঙ্গে কাজ করব। বলার পরে সেটার সমাধান করে আমি ইমন সাথে থেকে সেটার সমাধান করে কেউ বোঝে না মনের ব্যথা অ্যালবামটি রিলিজ করা হলো যে কোনো একটা ঈদে, সেটা রমজানের ঈদ অথবা কোরবানি। সেই সাথে আমার আরেকটি অ্যালবাম আসে রনি অডিও থেকে, কষ্টের নদী অ্যালবামটি, কষ্টের নদী নামে একটি অ্যালবাম ছিল। অ্যালবামটির গানগুলো সুপারহিট ছিল, অনেক সুন্দর গান ছিল। কেউ বোঝে না মনের ব্যথা অ্যালবাম বুলবুল অডিও সেন্টারে রিলিজ হলো। এবার অ্যালবাম আল্লাহর রহমতে সুপারহিট, সুপার ডুপার হিট। আউল ভাই তো হিট হওয়ার পরে তো আমার সাথে এই ধরনের আচরণ করেনি, সে তো ইচ্ছা করলে তখন বলতে পারতো যে এটা আমি মানি না, এটা আমি মানব না, আমার সাথে ডিড আছে 5 বছরের মধ্যে সে কোনো অ্যালবাম কোথাও দিতে পারবে না, আর দিলে আমি তার নামে মামলা করব। সে করতে পারতো, কারণ তার সাথে আমার ডিড ছিল। অ্যালবামও সুপারহিট, তখন তো সে ইচ্ছা করলে করতে পারতো যে আমার কোম্পানির বাইরে ইমন খান 5 বছরে কোনো অ্যালবাম দিতে পারবে না। বুলবুলো সেই অ্যালবামটা পাইতো না, নেক্সট অ্যালবাম বুলবুলো পাইতো না, জাহাঙ্গীর আলমও সেই অ্যালবামটা পাইতো না। কিন্তু আল মূলত সেটা করে না, কারণ ওনার মধ্যে মানবতাটুকু আছে, উনি মানুষ। এবার আসি, আপনারা জানেন যে চ্যানেল 24-এ গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন গিয়েছে গান তুমি কার। সেখানে হৃদয় বিদারক কিছু মানে ঘটনাও ঘটেছে যেটা কখনো আশা করিনি। একই প্রতিবেদনে আমিও ছিলাম, আসিফ ভাই ছিল, প্রীতম ভাই ছিল। তো সেখানে আসিফ ভাইকে আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার, এটা কখনো কল্পনা করি নাই, এটা ভাবতেই খুব কষ্ট হয়, খারাপ। ঠিক হয়ে গেছে রহমতে। তো আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো না, এটা দুঃখ আমাদেরও আছে, মানে দুঃখ কষ্ট লেগেছে। কিন্তু সেখানে আমার
আমার বক্তব্য কি ছিল? সেখানে আমার বক্তব্য ছিল জাহাঙ্গীর আলমকে নিয়ে, এর বাইরে কোনো কিছু না। এই অ্যালবামটি যখন রিলিজের পরে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক, যতগুলো মোবাইল কোম্পানি আছে সবগুলো কোম্পানিতে আমার গানগুলো ব্যবহার করছে। ওয়েলকাম টিউন, আরভিডি বলেন আপনি, এরপরে আপনি ওয়ালপেপার বলেন, যতগুলো সিস্টেমে গানগুলো ব্যবহার করেছে, এবং সেটা আমি ইমন খান সেটা জানি না। আমি এই গানের সিঙ্গার, কিন্তু আমি সেটা জানি না যে আমার গানগুলো মানে কোথায় গেল, এবং সবার ফোনে ফোনে সেটা আমার গান বাজছে। আমি যাকেই ফোন দিচ্ছি আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ সবার ফোনে ফোনে গান বাজছে, আমার গান বাজছে, কিন্তু এই গানটা কে দিল এবং কে নিল, এখানে কি সিঙ্গারের মানে কোনো অবদান নেই? শিল্পীর কি এখানে কোনো মূল্যই নেই? আচ্ছা, আমার কথা হচ্ছে যদি কোনো শিল্পীর গান যদি কোনো ফোন কোম্পানি নেন, সেটা ব্যবহার করেন, সেটা নিয়ে আপনারা কামাচ্ছেন, সেখানে তো অন্তত গানটা নেওয়ার আগে সিঙ্গারের সাইন আপটা দরকার। এবং এটা আমরা জানি যে এটা সিঙ্গারের সিগনেচারটা দরকার হয়। কই, সেটা তো আমার কাছ থেকে নেওয়া হয়নি। তাহলে আপনারা কিভাবে এই গানগুলো নিলেন এবং কে দিল? যাই হোক, এবার আসি উইন্টেল নামে একটি কোম্পানি, যে গানগুলো দেবার পরে যখন আমি জানলাম, সবাই জানে যে বৃষ্টির মতো এটা ডাউনলোড হচ্ছে, কোটি টাকার ঊর্ধ্বে তারা সেখান থেকে কামাচ্ছে, টাকা নিয়েছে। এই উইন্টেল নামে এই কোম্পানিটা খুঁজতে আমার প্রায় 1.5 বছর চলে গেছে, যে কোম্পানিটা কোথায় আছে, আমার গানটি কোন কোম্পানি থেকে, প্রোভাইডার কোম্পানি কোন কোম্পানিটা, কোথা থেকে দেওয়া হয়েছে। আমার এই কোম্পানিটা খুঁজতে 1.5 বছর চলে গেছে। 1.5 বছর পর আমি এই কোম্পানির অ্যাড্রেস পেয়েছি, এবং সেখানে সঙ্গে সঙ্গে আমার সাথে দুঃখী লালন সহ, এর মাঝের কথা বলতেছি, অনেক পরের কথা বলতেছি, দুঃখী লালন সহ, রেজা মাহমুদ সহ সেখানে চলে গেছি। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে 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 1.5 বছর পরে যখন আমি এটার কোম্পানিটার সন্ধান পেলাম, তখন আলম ভাইয়ের সাথে সম্পর্ক কারণে না আছে দুঃখী লালনের, না ছিল দুঃখী লালনের, না ছিল শান্ত ভাইয়ের, না ছিল হাসু ভাইয়ের, যারা ছিল না ছিল আরমানের, কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল না। একসঙ্গে তখন আমরা গিয়ে উইন্টেল কোম্পানিতে যাই, আমি সহ। সেখানে দুঃখী লালন ছিল, রেজা মাহমুদ ভাই ছিল, আমি ছিলাম, এবং এরপরে শান্ত ভাইও আমাদের সাথে সেই উইন্টেল কোম্পানিতে গিয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সে ওইখানে কথা বলে, এবং তার গান নেওয়া হয়েছে এখান থেকে, তার গান ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেখান থেকে 1 টাকাও সে পাচ্ছে না। এটা শান্ত ভাইও আমাদের সাথে গিয়ে তার বক্তব্যটা সে দিয়েছে। এবার বলি, যখন আমি এই কোম্পানিতে গেলাম, উইন্টেল কোম্পানিতে গেলাম, যাবার পরে যখন আমি তাদেরকে বলা হলো, চেয়ারম্যানকে বলা হলো যে
ইমন খান আসছে, ইমন খান এসেছে, সাথে দুখিল আলম এবং রেজা মাহমুদ সবাই আসছে। ওরা কথা বলতে চায়। তখন আমাদেরকে ডাকা হয়, খুব সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করা হয়। ইমন খানকে দেখেই তারা মানে কি বলবো যে গর্বে তাদের বুকটা ভরে যাচ্ছে। আমি ইমন খান, আপনি ইমন খান, হ্যাঁ, মানে আমি মনে হয় যে কি বলবো যে হীরা, তাদের কাছে তখন হীরা, কিন্তু আসলে কি মূল্য আছে তাতে। যাই হোক, আমরা চলে গেলাম সেখানে, চেয়ারম্যান সাহেবের কাছে চলে গেলাম। যাবার পরে আমি কথা বলছি, আমি শুধু জাস্ট জানতে চাইলাম, বস আমার যে গানগুলো আপনারা ব্যবহার করছেন, আপনারা নিয়েছেন, ওয়েলকাম আরবিটি হিসেবে আপনারা ইউজ করছেন, তো এইখানে আপনাদের কাছে গানটা কে দিল এবং এই অনুমতিটা কি শিল্পী দিয়েছে? যার গান সে কি আপনাদেরকে দিয়েছে? অনুমতি আছে, তার সিগনেচার আছে? আপনি শুধু এই কথাটা আমাদেরকে একটু বলেন, আমরা শুনতে চাই। এখানে এই গানের গীতিকার, সুরকার এবং কম্পোজার সবাই আমরা এখানে আছি। তখন তারা আমাকে বললেন, বলেন কি ইমন সাহেব, আপনি বলেন কি, কেন আপনাকে টাকা দেওয়া হয় না? তা আমি বললাম, না, আমি তো কোনো টাকা পয়সা পাইনি। আপনারা কি আমাকে টাকা দিয়েছেন, আমাকে ডেকেছেন? আমি কেমনে টাকা পাবো? তো বলছে, কেন, এটা তো মানে জাহাঙ্গীর আলম, মানে যে কোম্পানির গান আর কি, উনি তো বলেছেন উনি আপনার ভাই, আপনি নাকি ওনার মানে আপন ভাই, এবং এখান থেকে যে টাকা দেয়া হয় সে টাকার মানে ভাগটা তো আপনার নামেও যায়, আপনার অংশটাও যাচ্ছে, তো সেটা আপনাকে দেওয়া হয় না। উনি তো আমাদেরকে এসে বলছেন যে এখান থেকে টাকা নেবার পরে ইমন খানকে সেই টাকাটা, তার অংশের টাকাটা তাকে দিয়ে দেওয়া হয়, একটা অংশ তাকে দিয়ে দেওয়া হয়। 2008 থেকে 13 সাল পর্যন্ত, 2008 থেকে 13 পর্যন্ত এই জালিয়াতিটা সে করে আসছে। তখন আমি বললাম যে না, আমি এখান থেকে একটি টাকাও আমি পাইনি, এবং এটা জানার জন্যই আসছি, এবং এই বিষয়টা কেন হয়েছে, কেন করলেন, এই বিষয়টা জানার জন্য আসছি, এবং আমাকে একটা সুষ্ঠু একটা সমাধান আপনি দেন। আমরা এখানে সবাই আছি, এটা নিয়ে আমরা কি বলবো। তখন উনি বলতেছেন যে কি বলেন আপনি, তো সেই কথাই আপনারা শুনেছেন এর আগে গান তুমিকার চ্যানেল 24-এ, যে উনি আমাকে বলেছিলেন যে বলেন কি ইমন সাহেব, আপনি তো আজকে আপনার গান থেকে যে টাকা আমরা দিয়েছি সে টাকা থেকে আপনার একটা মানে পাজেরো একটা গাড়ি নিয়ে আসার কথা ছিল, একটা গাড়ি নিয়ে আসার কথা ছিল। আমি কি বলবো, আমি তো হতবাক। যাই হোক, সেখান থেকে আমরা যখন আমাদের কমপ্লেনটা মানে মৌখিক একটা কমপ্লেন দিয়ে আসলাম, দিয়ে আসার পরে জাহাঙ্গীর আলমকে ফোন করা হলো, আমাদের সামনেই ফোন করা হলো যে তারা ইমন খান এবং দুখিল আলম এবং রেজা মাহমুদ সবাই মিলে একটা কমপ্লেন দিয়েছে আপনার নামে, আপনি নাকি এটা করছেন, আপনি এটা দ্রুত এটার সমাধান করেন। এরপরে তার তো শুরু হয়ে গেল মানে পেট ব্যথা, তার চরম পেট ব্যথা। তখন সে একবার আমাকে ফোন দিচ্ছে, একবার রেজা মাহমুদকে ফোন দিচ্ছে, একবার দুখিল আলমকে ফোন দিচ্ছে। শেষমেশ এটা নিয়ে আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করে মানে একা যুদ্ধ করে মানে কোনো ফল হয়নি, আমি কোনো সমাধানে আনতে পারিনি। সে কয়েকবার ডেট দিলেও তারা কয়েকবার ডেকেছে, এই উইন্টারে ডেকেছে, আপনি আসেন, ইমনকে নিয়ে বসবো, আমরা সবাইকে নিয়ে বসে এটার একটা সুষ্ঠু সমাধান আমরা করে দেব। সে ডেট দেওয়ার পরেও সে সেখানে উপস্থিত হননি। আচ্ছা, গেল। আজ অবধি সেই বিষয়টা নিয়ে ক্রন্দল চলছে, এবং সেটা দিনে দিনে সেটা
বড় হতে চলেছে, সমাধান হয়নি। যাই হোক, আল্লাহ ভরসা, সেটা মানে সমাধান হোক বা না হোক সেটা দেখা যাক কী হয়। কিন্তু আমার কথা হচ্ছে সেটা চ্যানেল 24 মানে আইনগতভাবে যে রাইট থাকবে তার পক্ষে রায় হবে, যে দোষী থাকবে তার বিচার হবে, আমি এতটুকু জানি, আমি বিশ্বাস করি। আরেকটা কথা বলি, তিনি দাবি করেছেন অনেকেই যে ইমন খানকে নাকি ইমন খান সে তৈরি করেছেন, ইমন খান সে নিজের হাতে তৈরি করেছেন। আচ্ছা, যদি আপনি ইমন খানকে ডেকে নিয়ে এসে গান করা, যদি আজকে ইমন খান তৈরি করেছেন আপনি বলেছেন, এবং অনেকেরই মন্তব্য, অনেক ভক্তরা আছে আপনাকে যারা, জাহাঙ্গীর আলমকে ভাইকে যারা ভালোবাসেন, তারা ইমন খানের বিরুদ্ধে বলছেন, তাদের মতো করে বলছেন। আবার আমার যারা ভালোবাসার মানুষগুলো, শ্রোতা আছেন, আমাকে যারা ভালোবাসেন, আমার গানকে যারা ভালোবাসেন, তারা আমাকে নিয়ে তাদের বিরুদ্ধে সেটার মানে কমেন্টসে লেখালেখি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কেউ কেউ লিখছেন জাহাঙ্গীর আলমের পক্ষ নিয়ে। সাউন্ডের সমস্যা হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ, না বন্ধ হয় নাই, আর একটু বাকি আছে। আচ্ছা, ওকে, জানি না সাউন্ড কেন মানে ইয়া হয়েছে সেটা আমি জানি না। যাই হোক, যদি তারা দাবি করে থাকেন যে ইমন খানকে জাহাঙ্গীর আলম বানিয়েছেন, তাহলে আওয়াল মোল্লা কি করেছেন? তাহলে আওয়াল মোল্লা কে? এখানে আরেকটা কথা বলি, আমার মানে হাতে সময় খুব কম, আরেকটা কথা বলি। উনি যদি ইমন খান নতুন কাউকে ডেকে নিয়ে এসে ভয়েস পেমেন্ট দিয়ে গান করিয়ে থাকেন, কেউ যদি অডিও ইন্ডাস্ট্রিতে করে থাকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আলম ভাই ঠিক বলেছে, যে মানে একজন নতুন শিল্পীকে সে ডেকে নিয়ে এসে ভয়েস পেমেন্ট দিয়ে সে গান করায় তাকে ইমন খান বানিয়েছেন। যদি এইটা অডিও ইন্ডাস্ট্রিতে ইতিহাস থাকে, এরকম কোনো ইতিহাস থেকে থাকে, তাহলে সেটা ঠিক আছে। আর যদি না হয়, তাহলে আমি বলবো যে ইমন খান কেউ চাইলেই, আপনি চাইলেই সেটা সম্ভব না। একজন শিল্পী হতে হলে আপনি মুখে বলবেন যে আমি একজন মনির খানকে বানাবো, আমি একজন আসিফ আকবরকে বানাবো, আমি একজন ইমরান বানাবো। যদি সেটা পারতেন, তাহলে আজকে এতদিনে, বিগত 8 বছরের মধ্যে মিনিমাম 20 জন ইমন খানকে তৈরি করতে পারতেন জাহাঙ্গীর আলম ভাই। কেন পারেননি? তো আজ অব্দি তো কোনো ইমন খানকে তৈরি করতে পারেন নাই। তাহলে কেন অযথা দাবি করছেন যে আমি ইমন খানকে তৈরি করেছি? হ্যাঁ, এটা সত্যি যে এটা একটা উসিলা ছিল, সেটা হচ্ছে আপনার অ্যালবাম থেকে ভাগ্যটা আমারও খুলেছে, আপনারও খুলেছে, দুজনেই আমরা উপকৃত হয়েছে। কিন্তু আপনার বিরুদ্ধে কোনো আমি দোষারোপ করছি না, আপনার বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না। আমি শুধু বলছি যে আমার ন্যায্য পাওনা থেকে আপনি যেটা করেছেন, সেটা আপনি আমার গানগুলো, আমার সাইন নিজে আপনি দিয়েছেন সবগুলো ফোন কোম্পানিতে, আপনি আমার সাইন করেছেন, এবং সেখানে বলেছেন ইমন খানের যে প্রাপ্যটা সেটা আমি তাকে বুঝিয়ে দিই, সেটা আপনি দেননি, আজ অব্দি দেননি, সেটা আপনি জালিয়াতি করেছেন। আপনি তো হজ করে আসছেন, আপনি ইতিপূর্বে, আমার হাতে সময় কম, আমি ঝটফট 2-4টা কথা বলে নেব। আপনি ইতিপূর্বে একটি অ্যালবাম করেছিলেন রূপা বড় বেঈমান, যে অ্যালবামের ভয়েস পেমেন্ট এখনও আমার 50,000 টাকা বাকি আছে। আপনি বলেছেন যে এই টাকাটা আপনি দিয়েছেন বিকাশের মাধ্যমে। আপনি তো হাজি মানুষ, আপনি শুধু
একটিবার সবার সামনে কোরআন শরীফ মাথায় নিয়ে বলবেন যে হ্যাঁ আমি হাজি মানুষ, হজ করে আসছি, যে আমি ইমন খানের এই মানে রূপা বড় বেঈমান অ্যালবামের ভয়েস পেমেন্ট তাকে আমি বিকাশের মাধ্যমে ক্লিয়ার করেছি, আমি কখনো আর এটার দাবি করব না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি তো হজ করে আসছেন, কখনো আপনি মিথ্যা কথা বলবেন না। কিন্তু আপনি হজ করার পরেও যে আপনি মিথ্যা কথা বলেন, তার প্রমাণ আপনি দিয়েছেন ইতিমধ্যে, এটা আমি খুব মর্মাহত। আপনি হজ করে আসছেন। দ্বিতীয় কথা হচ্ছে, শান্ত ভাইকে আমি বলছি, শান্ত ভাই যদি লাইনে থেকে থাকেন, শান্ত ভাই আপনি বলেছেন যে জাহাঙ্গীর আলম অনেক ভালো মানুষ। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই খারাপ মানুষ নন, খুব ভালো মানুষ, এটা আমিও স্বীকার করি। কিন্তু শান্ত ভাই, আপনি দেখলাম কয়েকবার পোস্ট করেছেন, সেখানে জাহাঙ্গীর আলম ভাইয়ের খুব সুনাম করেছেন, অনেক ভালো গুণগান করেছেন, খুব ভালো লেগেছে আমার। কিন্তু এত ভালো মানুষ যদি হয়ে থাকে, তাহলে কেন আপনি সেদিন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বলতে আমাদের সাথে ঢাকা উইন্টেল অফিস পর্যন্ত গিয়ে তার নামে কমপ্লেন করেছিলেন? আপনি কোনো টাকা পয়সা পান না, আপনার গানগুলো আপনার অনুমতি ছাড়া সেটা ব্যবহার হচ্ছে, কেন হচ্ছে? তাহলে সেদিন আপনি এই কথাটা কেন বলেছিলেন? তো ভাই, আমার গান করার এত ইচ্ছা নাই, ঠিক আছে, যে আপনি তাকে আমার মানে কি বলবো, তার গুণগান করে তার কোম্পানিতে আমার গান করতে হবে, গান গাইব, সেই সময়টা, সেই দিনটা আমার এখনো আসেনি। গান করার জন্য অনেক কোম্পানি আছে যাদের গান করছি, এবং তারা আমার গান নিচ্ছে এবং গাচ্ছি। শান্ত ভাই, সবাই ভালো, যদি মানে সব কিছু ভালো হয়ে থাকে, তাহলে আপনি সেদিন আমাদের সাথে গিয়েছিলেন, কমপ্লেন করেছেন, সেটা কিন্তু মিথ্যা নয়। আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, যে আমার ভক্ত শ্রোতা যারা আছেন, আমাকে যারা ভালোবাসেন, তারা কখনোই কোনো পোস্টে, আমার কোনো পোস্টে বা জাহাঙ্গীর আলমের কোনো পোস্টে বাজে কোনো মন্তব্য করবেন না, বাজে কোনো অশ্লীল কোনো কথা বলবেন না, লিখবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আরেকটি কথা বলবো, যে জাহাঙ্গীর আলম ভাই, উনি আসলে কতটা ভালো মানুষ সেটা আমরা জানি। উনি কিছুদিন আগেও, কথাই আছে না, যে সামনে দিয়ে ধরেন মানে যদি 4 আনা যায়, 1 পয়সা যায়, ওইটা তার চোখে পড়ে যায়, কিন্তু পিছন দিয়ে যখন 8 থেকে 10 লাখ, 14 লাখ, 15 লক্ষ টাকা যখন জরিমানা দিয়ে আসে, তখন সেটা মানে কোনো কিছু মনে হয় না, তখন সেটা মনে হয় যে মানে গর্বিত সে। তো যাই হোক, এটা আমরা সবাই জানি, এটা কোনাবাড়ির সবাই আমরা জানি। তো আমি শুধু একটি কথা বলবো, আমার হাতে সময় নেই, চলে যেতে হবে, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। তো আমি সবার কাছে একটি অনুরোধ করব, যে আপনারা এই বিষয়টা নিয়ে, আমার ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে, এবং আমার অন্তত যেটাই হয়েছে, অন্তত আমার ভাগ্যটাকে নিতে পারে নাই, আমার যে সুনাম আছে সেটা আমাকে নিতে পারেনি, আমার যে মানে ভালোবাসা আছে সেটা আমার কাছ থেকে কেউ নিতে পারেনি। আর আমার যে বয়সটা, এই বয়সটাতে মানুষ গান বাজনার মধ্যে মানে শুরু করে, আমি তো অলরেডি আপনাদের ভালোবাসা পেয়েই আসছি আজকে মানে 12 বছর। তো আমার যে বয়সটা, এটা ভবিষ্যতে আরও 20 বছর গান করতে পারবো, আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের দোয়া থাকলে, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি পারবো। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর সবাইকে আমি একটি কথাই বলবো, যে আমাকে যারা খুব বেশি ভালোবাসেন, জানি তাদের কষ্ট হয়। আপনারা এই প্রতিবেদনটা দেখার পরে অনেকেই আমাকে ফোন করেছেন, বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আসলে দুঃখ করার কিছু নেই, আপনারা শুধু দোয়া করবেন যেন যেভাবে আছি সেভাবে থাকতে পারি, এবং আপনাদের ভালোবাসা নিয়ে যেন সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি, ভালো গান করতে পারি, এই দোয়াটুকু আমার জন্য করবেন। আমার মনে হয় না আর কোনো কিছু লাগবে, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে এ পর্যন্তই। যে আমাকে ইমন খান কে বানিয়েছে, আমাকে ইমন খান বানিয়েছেন আওয়াল মোল্লা, সাগর আহমেদ, রেজা মাহমুদ বলতে পারেন। আমি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, সে বলেছে আমি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, তার হয়ে সে আমাকে শিল্পী বানানোর পরে তাকে নিয়ে আমি এত কিছু করছি, আমার মানে আমি মানুষ না, অনেকেই অনেক কথা লিখেছেন জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে।
লিখেছেন, কিন্তু আসলে সেটা নয়, আপনাদের ভুল ধারণা। আপনারা যেটা ভেবেছেন সেটা আসলে না। আমি যদি ভুল করে থাকি, আমি আজকে লাইভের মাধ্যমে আমি কিছুটা হলেও আপনাদেরকে বলতে চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন হয়তো বা, না পারলে নেক্সট টাইম অবশ্যই আমরা বলবো। আর আমি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, আমি জাস্ট এটা আমার রাইট থেকে আমি বলেছি যে আমার গানগুলো সে নিজের মতো করে আমার সাইন, আমার সিগনেচার দিয়ে সে ওয়েলকাম টিউন থেকে মানে অনেকগুলো টাকা সে নিয়েছে, যেখানের অর্ধেক টাকাটা আমার, এবং সেটা হচ্ছে সবগুলো ফোন কোম্পানির কথা যাদের কাছে গানগুলো বিক্রি করেছেন। তো আমার কথা হচ্ছে যে সেটা আপনি শুধু আমার ন্যায্য পাওনাটা আমাকে ফিরিয়ে দিন, যদি আমি পাই সেটা আমাকে দিতে হবে। আর তা না হলে যেভাবে চলছে আইনের গতিতে চলবে, যে অপরাধী হোক আর দোষী হোক আর নির্দোষী হোক, আইনের মতো চলবে, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে অনেক কথা বললাম, হয়তো কথার মাঝে কোনো যদি ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, অনেক সময় লাইভ 1 ঘন্টার উপরে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে দেশে থাকলে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। শেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, আবর্তন মিডিয়ার পক্ষ থেকে, ইমন খান ফ্যান ক্লাব 24-এর পক্ষ থেকে সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আর আমার প্রতি যাদের ভুল ধারণা ছিল, আজকের এই লাইভটা শুনলে এটা আমি পোস্ট করব, লাইভটা শুনলে আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।